স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে পার্বত্য জেলাগুলোতে চলছে সাংগ্রাই, বিজু সহ নানা উৎসব। জৌলুসাড়ালেও সীমিত আকারে দেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে হালখাতার আয়োজনও। 3 দিন যাবত আমাদের চাংগ্রান উৎসবটা অনুষ্ঠিত হবে। আমরা কালকে বিকেলে বেলা জল খেলবো, নববর্ষ, তারপরে পিঠা উৎসব, আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব। এই বছর আল্লাহর মতো অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হালখাতার চাহিদা। খুচরা বিক্রি হয় বিশেষ করে চৈত্র মাসের শেষ দিন, এই দিনকে এক ফুল বেচার, রাতের দিনে তারা এখন হিসাব একটু মানুষ কম করে, কিছু কিছু ব্যবসায়ী কম্পিউটারে ঢুকে ফেলছে তার ক্যাশ। এদিকে পহেলা বৈশাখের বাড়তি চাহিদায় নিষেধাজ্ঞা ভেঙে পদ্মা মেঘনায় ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। 1 কেজি ওজনের ইলিশ ঘাটেই বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগ সাজসেই হচ্ছে সব, অভিযোগ অনেক জেলের। পয়লা বৈশাখে ভাই সামনে আসতেছে, এই যে হিসাবে কিছু মাছ ধরতেছে। তারা কাছে কিস্তি মাফ করব, সেই কিস্তিও মাফ করে না। 3 ভাগের 1 ভাগ জেলে প্রায় নদীতে মাছ ধরতে যায়। এ কারণে আমাদের এই জাটকা রক্ষা কার্যক্রমটা আমাদের কিছুটা হলো ফলপ্রসূ হচ্ছে না। এখন জনপদে এ নিয়ে থাকবে বিস্তারিত, তবে শুরুতেই বর্ষবরণের খবর। চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাঙামাটিতে চলছে বিজু উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির কাউখালী থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন বিজু উৎসব উপলক্ষে জেলায় কি কি আয়োজন রয়েছে? শাফিন, আপনি জানেন যে গতকাল যে ফুল বিজু শুরু হয়েছিল, সেখান থেকে মূলত এই বিজু উৎসবটি ছড়িয়ে পড়েছে 3 পার্বত্য জেলায়। যদিও একেবারে বলা চলে যে গত 3 এপ্রিল থেকে মূলত পাহাড়ে বৈশাখের যে আনন্দ, বিশেষ করে চৈত্র সংক্রান্তির পর যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং উৎসব মুখর পরিবেশে গতকাল থেকে আজকে পর্যন্ত চলছে। এবং আপনি জানেন যে 29শে এই চৈত্র থেকে পহেলা বৈশাখ পর্যন্ত প্রধান যে 3 দিন, এই 3 দিনে পাহাড়ের মানুষেরা চৈত্র সংক্রান্তির বরণ এবং বিদায় উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি পালন করে থাকে। নানাভাবে আলোচনা আছে সেই বরণের নিয়ে। কেউ এটাকে মারমা সম্প্রদায় সাংগ্রাই বলছে, চাকমারা এটাকে বিজু বলছে এবং ত্রিপুরা সম্প্রদায় বসে বলছে। এবং এছাড়াও আরো যে 14টি প্রধান গোষ্ঠী রয়েছে, তাদের সামাজিক প্রধান উৎসব মূলত এই বৈশাখী। তো আমরা গতকাল থেকে যে আনুষ্ঠানিকতা ছড়িয়ে পড়েছে 3 পার্বত্য জেলা যে পাহাড়ি জনপদ, সেখানে আজকে হচ্ছে মূল বিজুর দিন। অর্থাৎ আজকে সকাল থেকেই মূলত মানুষজন এখানে শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, নারী, পুরুষ সবাই আসলে দল বেঁধে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে গিয়ে তারা পাজন খাচ্ছেন এবং সেখানে অন্যান্য যে মিষ্টান্ন ঘরে তৈরি পায়েস, পিঠা, পুলি এবং যে ফল ফলাদি রয়েছে সেগুলো আসলে তারা উপভোগ করছেন। আমরা সকাল থেকে দেখেছি কাউখালীর এই ঘাগড়া এলাকায়, সেখানে আসলে তরুণ, শিশু, কিশোর তারা প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছেন এবং এই পাজনে অংশ নিচ্ছেন। বলে রাখি, পাজন হচ্ছে অন্তত 21 পদের যে সবজি রয়েছে জুলে এবং বনের ক্ষেত্রে যে সবজি, সেই সবজি দিয়ে একটি বিশেষভাবে রান্না করা তরকারি, সেটি আসলে তারা ভোগ করেন। মূলত যেটি হয়েছে যে তাদের বিশ্বাস, এই সবজিগুলো খাওয়ার পর তারা আগামী বছর নিরোগ থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে এবং শারীরিক যে সুস্থতা সেটি তারা উপভোগ করতেন। এই বিশ্বাস থেকে মূলত তারা পাজনটি খেয়ে থাকেন। রাঙামাটির কাউখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হাফিজ। সহকর্মী জিয়াউর রহমান জুয়েল জানাচ্ছিলেন বিজু উৎসব নিয়ে। পহেলা বৈশাখ আর হালখাতা ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক হিসাবের যুগে অনেকটাই হারিয়ে যেতে বসেছে হালখাতার প্রচলন, তবে এখনও ঐতিহ্য ধরে রেখেছেন কুমিল্লার কিছু ব্যবসায়ী। এদিকে পুরনো হিসাব চুকিয়ে নতুন বছরের হিসেব খুলবেন হালখাতায়। সেই হালখাতা তৈরিতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কুমিল্লার বাইন্ডিং প্রতিষ্ঠানের কর্মীদের। একই অবস্থা আমন্ত্রণপত্র তৈরিতে প্রিন্টিং দোকানগুলোরও। মাসুদ আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
পুরনোকে ঝেড়ে পেলে নতুন বছরের সাথে হয় হিসেবের হালনাগাদ। নতুন হিসেব লিপিবদ্ধ করতে দরকার লাল মলাটের হালখাতা। কুমিল্লা এ হালখাতা তৈরির দোকানে এখন বেশ ব্যস্ততা। জাবেদা, খতিয়ান, টালিখাতা, বনবুক সহ নানা ধরনের খাতা তৈরি হচ্ছে। তবে রয়্যাল সাইজের টালিখাতার চাহিদাই সবচেয়ে বেশি, আর তাই চৈত্রের শুরু থেকেই বিশেষ এ খাতা তৈরি এবং বেচাকেনার ধুম পড়েছে কুমিল্লার বাইন্ডিং প্রতিষ্ঠানগুলোতে। শুভ হালখাতা হিসেবে আমরা এটা পয়লা বৈশাখে প্রত্যেকটা কাস্টমারকে আমরা দাওয়াত করি, পুরান হিসাব শেষ করি, নতুন হিসাবের শুরু হয়। এর মধ্যে আমরা একটা মিষ্টি মুখের মাধ্যমে আমরা একটা কাস্টমারের সাথে একটা সম্পর্ক শুরু হয় আর কি। কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, রানীর বাজার ও নিমসাদ থেকে শুরু করে জেলার ব্যবসা প্রতিষ্ঠানে লাল শালুতে বাঁধা হালখাতার প্রয়োজন পড়ে। তবে আগের মতো নতুন হিসেব লিপিবদ্ধ করতে আচার অনুষ্ঠান কিংবা ধর্মীয় রীতিনীতিতে ভাটা পড়লেও হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার ব্যবসায়ীরা। যার যে সুবিধা মতো ইংরেজি মাসে এখন সবকিছু চলে গেছে। এখন আধুনিকতার পয়লা বৈশাখে শুধু ওই নামেই পয়লা বৈশাখটা রয়ে গেছে, আর আনুষ্ঠানিকতাটা আস্তে আস্তে ওই ট্রেডিশনটাই আস্তে আস্তে হালখাতার যে একটা ট্রেডিশন ওটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এদিকে হালখাতার সঙ্গে প্রিন্টিং প্রেসেও ব্যস্ততা বেড়েছে আমন্ত্রণপত্র তৈরিতে। ব্যবসা করতে গিয়ে বকেয়া লেনদেন চলে সারা বছরই। তবে বৈশাখে হালখাতার আনুষ্ঠানিকতা কেবল বকেয়া আদায়ে সীমাবদ্ধ থাকে না। মহাজনের সঙ্গে পাওনাদার ও ক্রেতা বিক্রেতার ব্যবসায়িক সম্পর্ক মজবুত করার উপায়ও হালখাতা। তবে ব্যবসায়ীরা বলছেন হালখাতার আমন্ত্রণপত্রের প্রচলন কমে গেছে। আগের চাহিদা এখন হিসাব একটু মানুষ কম করে। কিছু কিছু ব্যবসায়ী কম্পিউটারে ঢুকে ফেলছে তার ক্যাশ, আবার কিছু কিছু মনে করেন মোবাইলে রাখে। হ্যাঁ, তেমন হাতে কলমে নেয়। কাগজ লাগে, কাগজগুলো আমরা কাটিং করি। কাটিং করার পরে আমরা এগুলো সেলাই করি। সেলাই করার পরে বোট লাগাই, কাপড় লাগাই, এগুলি খুচরা বিক্রি হয় বিশেষ করে চৈত্র মাসের শেষ দিন, মানে এই দিনকে একটা ফুল বেচার রাতের দিনে তারা বিক্রি করে। এই বছর আল্লাহর মতো অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হালখাতার চাহিদা। মানুষজন একটু উচ্চ উদ্দীপনা নিয়ে নতুন হয়তো ব্যবসা বাণিজ্যে নতুন পরিবেশে তারা শুরু করতে চায়। ডিজিটাল যুগে ভাটা পড়েছে ঐতিহ্যের হালখাতায়। চারপাশে প্রযুক্তির ছোঁয়ায় প্রায় উঠে যেতে বসেছে হাতের লেখা খাতার প্রচলন। তবে বাঙালির এই ঐতিহ্যকে এখনও অতি যত্নে ধরে রেখেছেন কিছু মানুষ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। হালখাতার আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, হালখাতা ঘিরে নগরীর ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন দেখছেন? এবারের আয়োজন নিয়ে সবাই কি বলছে? শাফিন, একটু জানিয়ে রাখি যে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। বিশেষ করে হালখাতার যে প্রচলন বাংলাদেশে রয়েছে সেইটি কিন্তু বরিশালে লক্ষ্য করা যাচ্ছে এবং বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে দেখা যাচ্ছে যে হালখাতা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে যদি দেখাই যে হালখাতার পাশাপাশি নতুন বছরেরকে কেন্দ্র করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ধোয়া মোছার যে কাজটি রয়েছে, দোকানপাট গোছানোর যে কাজটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে করছেন এবং আমরা বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় দেখেছি যে এই ধোয়া মোছার যে কাজটি সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরের কাঠপট্টি এলাকায়, যেখানে স্বর্ণের দোকানের পাশাপাশি অন্যান্য যে দোকানপাট রয়েছে সেগুলো রয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে নববর্ষকে কেন্দ্র করে যে ধোয়া মোছার কাজ সেটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এবং পাশাপাশি রাস্তার পাশেই দেখা যায় যে বিভিন্ন সময় হালখাতার যে খাতাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ব্যবসায়ীরা বসছেন এবং বেচাকেনা করছেন। তবে সকালে কিছুক্ষণ আগেই দোকানপাট খোলা হয়েছে, যার কারণে ক্রেতাদের চাপ কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের চাপও বাড়বে বলে মনে করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবছর হালখাতার চাহিদাও বেশ ভালো রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে প্রায় বরিশাল নগরীতে 10,000 হালখাতার চাহিদা রয়েছে এবং বেচাকেনাও হচ্ছে। আমরা বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দেখেছি যে এভাবেই খাতা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু তারা এই দোকানপাট গুছিয়ে আসলে এভাবে বসেছেন এবং এই হালখাতার যে আসলে আধুনিকের যুগে হালখাতার প্রচলনটা কিন্তু এখনও রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে পুরনো যে হিসাব নিকেশ সেটি চৈত্র মাসের শেষের দিকে তারা বন্ধ করে নতুন হিসাব নিকেশ খোলার জন্যই কিন্তু এই খাতাটি সংগ্রহ করেন এবং সেই খাতায় কিন্তু নতুন করে বৈশাখ মাসে বছরের শুরুতে যে হিসাব সেটি কিন্তু তারা খোলেন, যার কারণে কিন্তু এই খাতার প্রচলনটা বরিশালের
কিংবা বাংলাদেশে এখনও দেখা যায়। বিশেষ করে এই এলাকায় যে দোকানপাটগুলো রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে এই বৈশাখের আগেই কিন্তু তাদের দোকানপাট ঝাড়মোছ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বৈশাখী উদযাপন করে এবং নানা মানুষকে কিন্তু তারা দোকানে দাওয়াত দিয়ে থাকেন বিভিন্ন সময় এই বৈশাখকে উদযাপন করার জন্য। এবং আপনারা যদি দেখায় যে কাঠপট্টি রোডে শুধু একটি দোকান নয়, বিভিন্ন দোকানে কিন্তু এই খাতা রেখে দোকানের সামনে রেখে তারা বিক্রি করার জন্য বসেছেন এবং তারা বলছেন যে এখানে খাতাগুলোর দাম প্রায় 200-250 টাকা থেকে শুরু করে 400-450 টাকা পর্যন্ত রয়েছে। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে, কেননা কাগজের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের এই খাতার দামও কিন্তু এবছর কিছুটা বেশি। তবে খাতার দাম বাড়লেও সেই যে প্রচলন কিংবা শতাব্দী ধরে যে খাতার যে একটি ব্যবহার সেটি কিন্তু কোনো অংশেই কমছে না, সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে এই খাতায় হিসেব রাখাটা তাদের একটি ঐতিহ্য এবং এতে করে আসলে হিসেব নিকেশ রাখাটাও সহজ, যার কারণে তারা কিন্তু এই প্রচলনটা ধরে রেখেছে এবং চৈত্র মাসের শেষে সব হিসেব নিকেশ ছুটিয়ে নতুনভাবে কিন্তু বৈশাখ মাসে তারা হিসেব শুরু করে, সে কারণেই কিন্তু এই হালখাতা কেনেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সহকর্মী অমিত হাসান বরিশাল নগরীর হালখাতার খবর জানাচ্ছিলেন। পহেলা বৈশাখে সামনে রেখে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরতে নেমেছে অসাধু জেলেরা। অন্যান্য সময়ের তুলনায় বৈশাখী ইলিশের দাম কয়েক গুণ বেশি থাকায় বেপরোয়া হয়ে উঠছে তারা। কিছু অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের অর্থের বিনিময়ে প্রকাশ্যে চলছে মাছ ধরা ও বিক্রি। অথচ জাটকা রক্ষায় নদীতে চলছে সকল ধরনের মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা কার্যক্রম। তালহা জুবারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এটি সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার একটি মাছঘাটের চিত্র। আড়তদার আর ক্রেতা বিক্রেতার হাকডাকে বেশ মুখরিত থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত। জাটকা সহ নদীর নানা ধরনের মাছ বিক্রি হচ্ছে হরদম। পহেলা বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা বেড়েছে কয়েক গুণ, তাই জেলেরাও বাড়তি লাভের আশায় নদীতে নামছে ইলিশ ধরতে। অথচ গেল মার্চ মাস থেকে নদীতে মাছ ধরায় চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। ইলিশ উৎপাদন বাড়াতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা জুড়ে চলছে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা না মেনে দিনে দুপুরে মাছ ধরতে নামছে জেলেরা। পদ্মা ও মেঘনা পাড়ের প্রায় প্রতিটি ঘাটেই বিক্রি হচ্ছে জাটকা ও ইলিশ। পয়লা বৈশাখে ভাই সামনে আসতেছে, এই যে হিসাবে কিছু মাছ ধরতেছে, একটু ভালো দাম পাইবো। আগে যদি 1,500 টাকা কেজি হতো, এখন 2500 টাকা কেজি। জেলেরা যেটা পাইতো সেই পণ্যটা জেলেরা পুরোভাবে পায় না। অনেকে দেখা যাইতেছে চাইল পাইলে তাদের ডাইল লাগে, নুন লাগে, তেল লাগে, তা হেরপর সরকার কাছে একটা আবেদন করছে, তারা কাছে কিস্তি মাফ করবো, সেই কিস্তিও মাফ করে না। প্রকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। মাঝারি সাইজের প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকায়, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3 থেকে 3500 টাকায়। অনেক জেলে হয়তো আইনি মামলার ভয়ে নদীতে নামে না, কিন্তু দেখা যায় কিছু অসাধু জেলে নামে, যার কারণে দেখা গেছে আমাদের এই বিশেষ করে 1/3 জেলে 3 ভাগের 1 ভাগ জেলে প্রায় নদীতে মাছ ধরতে যায়। এ কারণে আমাদের এই জাটকা রক্ষা কার্যক্রমটা আমাদের কিছুটা হলো ফলপ্রসূ হচ্ছে না। জাটকা রক্ষায় প্রতিনিয়ত নদীতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌ পুলিশ। আর জাটকা রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানালেন জেলা প্রশাসক। কেউ যে জাটকা নিধন যদি আবার বাজারে বিক্রি করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রত্যেকেরই কর্তৃপক্ষ আছে, আমরা যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমাদের ঊর্ধ্বতন স্যারদেরকে জানাবো। কোনো জেলেরা এই সময়টাতে নদীতে ইলিশ মাছ ধরতে না যেতে পারে এবং আমরা তাদের বিরুদ্ধে রেগুলারও অভিযানও করছি। সফলতার দৃষ্টিকোণ থেকে যদি বলি, আমরা হয়তো পুরোপুরি সফল নই। চাঁদপুরে 2 মাসের নিষেধাজ্ঞার অভিযানে এখন পর্যন্ত জব্দ করা হয়েছে প্রায় 10 লাখ মিটার কারেন্ট জাল ও 2 মেট্রিক টন জাটকা। তালহা জুবাইর, এখন চাঁদপুর। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের আরো খবর জানাতে ভোলা থেকে যুক্ত হবেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের বিষয়ে জেলে ও বিক্রেতারা কি বলছেন, নদী ও বাজারে প্রশাসনের নজরদারি দেখছেন কিনা?
শাফিন, আমি রয়েছি ভোলার ইলিশা মাছঘাটে। এই মাছঘাটে মূলত মেঘনা নদীতে জেলেরা যে সকল মাছ আহরণ করে তা এনে বিক্রি করা হয়। আজ সকাল থেকে কিন্তু এই মাছঘাটে জেলেদের হাক ডাকে মুখরিত হয়ে কিন্তু মাছ বেচা কিনা হয়েছে। বিশেষ করে ইলিশের চাহিদা ব্যাপক রয়েছে। আগামীকাল বৈশাখ, এই বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা ব্যাপক, মাছের দামও কিন্তু জেলেরা ভালো পাচ্ছে। এই কারণে কিন্তু জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করে এবং ঘাটে এনে বিক্রি করার চিত্র কিন্তু আমরা দেখেছি। এই শুধু এই ঘাট নয়, ভোলার প্রতিটি খুচরা হাট বাজারে কিন্তু এখন একরকম ইলিশের সমাগম রয়েছে, অন্যান্য নদীর মাছেরও সরবরাহ রয়েছে বলে আমরা দেখেছি। জেলেদের সাথে কথা বলেছিল, তারা বলছেন এখন মাছের দাম ভালো পাওয়ার কারণে তারা নদী থেকে মাছ শিকার করে ঘাটে এনে বিক্রি করছে। অপরদিকে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু নদীতে মার্চের 1 তারিখ থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রায় 2 মাসের অবাধ শ্রমের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। পাশাপাশি কিন্তু আগামীকাল 14 এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী জাটকা সপ্তাহ পালন করছে মৎস্য বিভাগ। একদিকে জাটকা সপ্তাহ, অন্যদিকে 2 মাসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করছে। এতে করে প্রশাসনের নজরদারি নেই বললেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু প্রশাসন বললেও ভুল হবে। আমি এখন যে স্থানটি রয়েছে তার প্রায় 100 গজের পাশেই কিন্তু ইলিশা নৌ ফাঁড়ি রয়েছে। এর পাশাপাশি কিন্তু কোস্টগার্ড দক্ষিণ জোনের পল্টন রয়েছে। এই কোস্টগার্ড এবং নৌ পুলিশ দুইটা পাশাপাশি থাকার পরেও কিন্তু আপনার পিছনেই নদীতে দেখতে পাচ্ছেন জেলেরা নির্বিচারে অবাধে তারা মাছ শিকার করছে এবং ঘাটে এনে হাক ডাক দিয়ে কিন্তু বিক্রি করছে। এবং খুচরা ক্রেতারাও কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে, কারণ আগামীকালকে বৈশাখে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের সাথে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম। মৎস্য বিভাগ জানিয়েছেন যে এই সময়টাতে তাদের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সকল ধরনের কার্যক্রম চলমান রয়েছে। তারা ঘাটগুলোতে, নদীতে তাদের টহল অব্যাহত রেখেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সঠিক রকমের তাদের সকল রকমের কার্যক্রম পরিচালনা করছে। এবছর নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে ইলিশের যে লক্ষ্যমাত্রা সঠিকভাবে অর্জিত হবে। কিন্তু কাগজে কলমে এই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার চিত্র থাকলেও কিন্তু বাস্তব চিত্রে কিন্তু আমরা এর কিছুটাই দেখতে পাইনি। এবং আমার পেছনে আপনি তার চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন। শুধু এই আজকে বৈশাখ কেন্দ্রিক মাছ শিকার করছে যে চিত্রটা কিন্তু এমন নয়। নিষেধাজ্ঞা শুরু হওয়ার 10 দিন পর থেকে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা ছিল অবাধেই কিন্তু জেলেরা নদীতে যাচ্ছেন এবং মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করছেন। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে নিষেধাজ্ঞার সময় তাদের জন্য যে বিজিএফ এর 40 কেজি করে 80 কেজি চাল বরাদ্দ থাকার কথা, চাল পাওয়ার কথা, তা তারা সঠিকভাবে পায়নি। যাও কেউ পেলেও কিন্তু 32 থেকে 35 কেজি 37 কেজি চাল পেয়েছেন। পুরো চাল না পাওয়ার কারণে তারা একরকম বাধ্য হয়ে পেটের দায়ে তারা নদীতে যাচ্ছেন এবং মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করছেন। তাদের যদি সঠিকভাবে চাল দেওয়া হতো, চালের পাশাপাশি অর্থ প্রণোদনা বা অন্যান্য প্রণোদনা দেওয়া হতো, তাহলে তারা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা নদীতে যেতেন না এবং মাছ শিকার করতেন না। এবং জালে তাদের পরবর্তী নিষেধাজ্ঞা পরবর্তী সময় যে প্রচুর পরিমাণে ইলিশ অরণ্য মাছ পেতেন এবং তা দিয়ে তাদের জীবিকা পরিচালিত হতো। তো সবশেষে বলা যায় যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে যে সকল 2 মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে, জাটকা সপ্তাহ রয়েছে, সেই নিষেধাজ্ঞা এবং জাটকা সপ্তাহ উপেক্ষা করে জেলেরা নদীতে যাচ্ছেন, মাছ শিকার করছেন এবং ঘাটে এনে হাক ডাক দিয়ে বিক্রি করছেন। আমি আজকে সকালে ভোলার ইলিশা ঘাটে এসে দেখেছি 1 কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে তা কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি দরে। এই বিগত সময়ে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে বা প্রথম দিকে দাম কিন্তু কিছুটা সহনীয় থাকলেও কিন্তু বৈশাখ ঘিরে কিন্তু এখন দামটা একরকম ঊর্ধ্ব পর্যায়ে রয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সবশেষে বলা যায় যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার করছে, নিষেধাজ্ঞা কোনো মানছেন না জেলেরা এবং প্রশাসনের একরকম উদাসীন ভাব রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনা নদীর পাড় থেকে ইলিশা মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। শাফিন। ইমতিয়াজুর রহমান ভোলা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন নদীতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাছ শিকারের খবর। কথা বলছেন সেনাপ্রধান, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান, এটা খুব শুধু একটা সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষেই একটা অনুষ্ঠান নয়। এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি, সেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের লোকজন আছে। আমরা এভাবেই আমরা আমাদের দেশটাকে দেখতে চাই। এই গৌতম বুদ্ধের যেই নীতি, অহিংসবাদ, সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব।
সেই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এর আগে কঠিন চিবরদান একটা অনুষ্ঠান হয়েছিল, আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আমরা এসেছিলাম। তখনও জিওসি 9 পজিটিভ ডিভিশন তার লোকজন দিয়ে আমরা সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। এখন এই সম্প্রীতি ভবনের জন্য আনুমানিক 7.5 কোটি টাকার মতো ব্যয় হবে, সেটা আমরা ইনশাল্লাহ করে দিচ্ছি। এবং এখানে 24 পদাতিক ডিভিশন 24 কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার এইখানে ভূমিকা রেখেছেন। তারা ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন এবং যে স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী এই কনস্ট্রাকশনটা করে দিবে। আমি তাদেরকে বলেছি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে এই কনস্ট্রাকশনটা যেন শেষ হয়ে যায়। ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের সাথে আছি। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমি আমার জীবনের একটা বড় সময়, জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় আমি চিটাগং হিল ট্র্যাক্টসে আমি কাজ করেছি। সেখানে আমরা ওতপ্রোতভাবে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম। সেখানে অনেক কঠিন চিবরদান অনুষ্ঠান হয়েছে, সেখানে গিয়েছি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে আমরা কাজ করেছি। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে এসে, এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য। এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাইকে যেন শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি, মতামতকে শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সে অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন। আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান। বগুড়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। কুমারপল্লীতে তৈরি হচ্ছে মাটির খেলনা ও তৈজসপত্র। সেই সাথে শহরের মার্কেটগুলোতে বেড়েছে লাল সাদা বৈশাখী পোশাকের কেনাকাটা। তবে প্রবীণদের মতে আগের মতো বৈশাখী আয়োজন অনেকটাই কমে গেছে। পরবর্তী প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে বর্ষবরণ আয়োজনের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইফুল সাকুর। সূর্যের ক্ষিপ্রতার মধ্য দিয়ে আবহাওয়া দিচ্ছে বৈশাখের আগমনী বার্তা। সবুজ পাতায় ঢেকে সতেজ হয়েছে প্রকৃতি। ঋতুর এই পরিবর্তনের সাথে বাংলা নতুন বর্ষবরণে চলছে নানান প্রস্তুতি। বৈশাখী মেলায় বিক্রির জন্য মাটির খেলনা সহ বিভিন্ন তৈজসপত্র তৈরিতে ব্যস্ত বগুড়ার কুমারপল্লী। শেষ সময়ে চলছে রঙের কাজ। একই সাথে ব্যস্ততা বেড়েছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার খোলাস গ্রামে। এখানে তৈরি হওয়া মাটির বাঁশি, কাঠের গাড়ি সহ এসব খেলনার চাহিদা রয়েছে দেশ জুড়ে। ঢাকা, খুলনা, বরিশাল সব জায়গায় যায়। মাটির খেলনা, পাখি, তারপরে হচ্ছে ফুল, এলা বিক্রি করা হয়। বাঁশি আছে। বৈশাখ মাসে একটু মালের চাপ বেশি হয়, এই কারণে আমাকে 2 মাস আগে থেকে কাজ কাম করতে হয়। আমরা যেটা পাই, যারা কিনে নিয়ে যায় বিক্রি করে তাদের তাছাড়া প্রফিটটা তাদেরই বেশি। এদিকে জেলার শপিং মলগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। বিপণী বিতানে শোভা পাচ্ছে লাল সাদা বৈশাখী সাজের পোশাক। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। যতটুকু বৈশাখীর কালেকশন করা হয়েছিল অলমোস্ট প্রায় শেষের দিকে। পহেলা বৈশাখী পোশাক পরে যে ঘোরাফেরা করা যায়, এটা ভালো লাগে, সেই উদ্দেশ্যে আসা আর কি। এছাড়া বৈশাখী মেলায় প্রদর্শন করার জন্য প্রস্তুত হচ্ছে গ্রামাঞ্চলে ব্যবহৃত বিলুপ্ত হয়ে যাওয়া জিনিসপত্রের সংগ্রহশালা।
কলের গান, মাতুল, জোয়াল, হারিকেন সহ প্রায় শতাধিক হারিয়ে যাওয়া জিনিসপত্র রয়েছে লোকসংস্কৃতি সংগ্রহশালায়। যদিও আমাদের আধুনিকতার ছোঁয়া অবশ্যই থাকবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য আমরা এই সংগ্রহশালাটা করেছি। এত সব আয়োজন থাকলেও বর্ষবরণের তৃপ্তি নেই প্রবীণদের মাঝে। তারা বলছেন আগের চেয়ে বৈশাখী মেলার পরিধি কমেছে। আগের মতো বড় পরিসরে বর্ষবরণের আয়োজন করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার দাবি জানান এই কবি। সংস্কৃতিকে যদি আপনি জিইয়ে না রাখেন, জীবন্ত করে না রাখেন, কারা এটা করবে? এখন এটা লোক প্রশাসন অথবা রাষ্ট্রীয় প্রশাসন যাদের উপর দায়িত্ব দেওয়া হয়, তারা এক ছোটোখাটো একটা জায়গায় করে ওইটা পালন করে তারা দেখালো, কিন্তু ওইভাবে গড়ে ওঠেনি কোনো মানুষ। বৈশাখী মেলার আয়োজনে গ্রামীণ অর্থনীতিতে কয়েক কোটি টাকা হাত বদল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব সেলিম, এখন, বগুড়া। বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নওগাঁ সদর উপজেলার খেলনা বাঁশি তৈরির কারিগররা। বাঁশির গ্রাম হিসেবে পরিচিত এই এলাকা থেকে শুধু বৈশাখেই প্রায় 2 কোটি টাকার বাঁশি উৎপাদনের আশা করছেন উদ্যোক্তারা। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলার সবুজে ঘেরা দেবীপুর গ্রাম, যা বাঁশির গ্রাম নামে পরিচিত। গত 4 দশক ধরে এখানকার 2 শতাধিক পরিবার তৈরি করছেন খেলনা বাঁশি। দিনমজুর থেকে বাঁশি তৈরির কারিগর হয়েছেন রেজাউল মণ্ডল। জমি না থাকায় বন্ধক নিয়ে চাষ করছেন নলখাগড়া। বৈশাখকে ঘিরে 1.5 লাখ টাকার বাঁশি বিক্রি করার আশা তার, যেখানে খরচ বাবদ লাভ থাকবে অন্তত 60 থেকে 70 হাজার টাকা। গতবারের তুলনায় এবারে একটু দামে বেশি হচ্ছে, আর একটু যদি বেশি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আর যদি সরকারি কোনো সহযোগিতা পাই আমরা, তাহলে আরেকটু আগাতে পারবো। খেলনা বাঁশি তৈরির প্রধান কাঁচামাল নলখাগড়া। জমি থেকে কাটার পর পরিষ্কার করে কেটে রোদে শুকিয়ে অন্তত 10টি ধাপে তৈরি হয় বাঁশি। এক একটি বাঁশি তৈরিতে খরচ পড়ে 1.5 টাকা থেকে 5 টাকা পর্যন্ত। পাইকারি বাজারে বিক্রি হয় 2 থেকে 7 টাকায়। গৃহবধূরা বাঁশির সৌন্দর্য বাড়াতে রঙিন কাগজ আর বেলুন পেঁচিয়ে আয় করছেন বাড়তি অর্থ। 1000 বাঁশি পেঁচলে 180 টাকা পাওয়া যায়। একই দেশ শিল্প লোকরা সংসার চালান হয়। বাঁশির দাম একটু বাড়ছে, কিন্তু মজুরিটা বাড়েনি আর কি। মজুরিটা আগের মজুরি আছে। বাবাকে এই জরি প্যাকেটিং করার কাজে সাহায্য করি, এই মোড়ানোর কাজে সাহায্য করি। আমাদের গত 5 বছর আগে যেটা ছিল তার চেয়ে 2 গুণ বা 3 গুণ চাহিদা বেশি হয়েছে। বৈশাখ উপলক্ষে এই গ্রামের বাঁশির চাহিদা থাকে তুঙ্গে। কারিগরদের কাছ থেকে বাঁশি কিনে সিলেট, খুলনা, ঢাকা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। স্থানীয় পাইকাররা জানান, শুধু বৈশাখকে কেন্দ্র করে প্রায় 2 কোটি টাকার বাঁশি তৈরি হবে দেবীপুর গ্রামে। প্রায় প্রতি বছর 1.5 থেকে 2 কোটি টাকার মতো এই বাঁশিটা বিক্রি করা যায়। এ থেকে অনেক মুনাফা আশা করা যায়। বাঁশির মতো কুটির শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজন সরকারি সহায়তা। স্বল্প সুদে ঋণসহ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিসিক কর্মকর্তা। নারী উদ্যোক্তা হয়, সেক্ষেত্রে 5% সরল সুদে আমরা তাদেরকে ঋণ সুবিধা দিই, খুব সহজ শর্তে আমরা দিই। এবং যদি পুরুষ উদ্যোক্তা হয় 6% সুদে আমরা সহজ শর্তে তাদেরকে আমরা ঋণ দিতে পারি। বছরে এই গ্রাম থেকে প্রায় 20 কোটি পিস বাঁশি তৈরি হয়। এখন নওগাঁ। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভাঙনে দুর্গত এলাকার মানুষের সেবায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। এ নিয়ে আরও জানতে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, দুর্গতদের কি কি সেবা দেওয়া হচ্ছে, দুর্গত এলাকার বর্তমান কি অবস্থা জানাবেন? শাফিন, গত 31শে মার্চ সাতক্ষীরার আনুলিয়া ইউনিয়ন অর্থাৎ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিসর এলাকায় বেড়িবাঁধ ভেঙে 8টি গ্রাম প্লাবিত হয়েছিল। সেই 8টি গ্রাম প্লাবিত হওয়ার পরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি এখন মেরামত করা হয়েছে, সেখানে রিংবাঁধ দিয়ে। তারপরে যে সমস্ত গ্রামগুলোতে আসলে রোগের প্রাদুর্ভাব বেড়েছে, সেই সমস্ত গ্রামে যারা রোগীরা রয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই আনুলিয়ার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ রয়েছে, এই মাঠে আজকে অস্থায়ী একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবং এখানে কিন্তু প্রায় 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশ সেনাবাহিনীর, তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। এখানে আজকে কয়েক হাজার মানুষকে তারা এখানে চিকিৎসা সেবা দেবেন, একই সাথে এখানে ঔষধ বিতরণ করা হবে। কিছুক্ষণ আগে যশোর এরিয়ার জিওসি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল
JM ইমদাদুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে কিন্তু এই কার্যক্রমটির উদ্বোধন করেছেন এবং তিনি এখানে কিছুক্ষণ আগে এসে তিনি পরিদর্শন করে এখানে কিন্তু ঘুরে গেছেন এবং এখানে আমরা দেখেছি যে এখানে 10টি টিম কিন্তু একযোগে কাজ করছে মেডিকেল ডিপার্টমেন্টের। তারা এখানে গাইনি, মেডিসিন, সার্জারি এবং অন্যান্য যে সমস্ত চিকিৎসা সেবা রয়েছে, বিশেষ শিশু এবং যে অন্যান্য মেডিসিন সেবা সেগুলো কিন্তু তারা এখানে প্রদান করছেন। এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি প্রচুর মানুষ এই গ্রামগুলো থেকে এসে এখানে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। একই সাথে সেনাবাহিনীর তরফ থেকে সুশৃঙ্খলভাবে এখানে এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। তো আগামী আরও কয়েকদিন কিন্তু এই কার্যক্রমটি এখানে চলমান থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা আনুলিয়া থেকে সবশেষ তথ্য। শাফিন। আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে। এদিকে রমনা বটমূলে কথা বলছেন ডিএমপি কমিশনার, আমরা সরাসরি যুক্ত হব। লেফট টার্ন করে বিচিমদের বাংলোর সামনে যে শোভাযাত্রার টেল থাকবে ওইখানে যোগদান করবেন। কেউ যদি ফার্ম গেট থেকে আসেন তাহলে তাকে ফার্ম গেট সোনারগাঁ ক্রসিংয়ে এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিপুল হয়ে কাটাবন হয়ে একই রুটে বিচিমদের বাংলোর সামনে টেলে যোগদান করবেন। কেউ যদি বাংলা মোটরের দিক থেকে আসে, বাংলা মোটর থেকে শাহবাগ মোড়ে আসবেন, আসে ওখানে রাইট টার্ন করে কাটাবন মসজিদ হয়ে একই রুটে ওখানে যাবেন। পলাশির এই দিকে থেকে আসলে পলাশির মোড় হয়ে আসবেন, চাঙ্কাপুল থেকে আসলে ফুলার রোড ওই দিক দিয়ে পলাশির মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে ভিসি মেদের বাংলোর ওখানে যে টেল ওইখানে যোগদান করবেন। এই হলো আমাদের শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করছি আমরা। কিন্তু সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না, নিরাপত্তার স্বার্থে আমরা এটা অ্যালাউ করব না। বাংলা নববর্ষ উদযাপনের দিন কতিপয় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন ব্যবস্থা থাকবে। ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে। সম্মানিত নগরবাসী অবগতির জন্য ডাইভারশন পার্কিং এর স্থানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে। এখন আমার সাথে আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক সাথে আছেন, উনি আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে 1-2 মিনিট বলবেন। আপনাদের সবার মনে একটি প্রশ্ন, আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে, সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি। সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেইটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিছে। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য। এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাল্লাহ। সো এই ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আর কারোর কোনো প্রশ্ন থাকবে না। আমি আমার এডিশনাল কমিশনারকে আগে ট্রাফিক সম্পর্কে 2 মিনিট বলার সুযোগ দেন, তারপরে প্রশ্ন করেন। বর্ষবরণ উৎসবের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন ডিএমপি কমিশনার, আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যুক্ত হব। বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে 10 মিনিটেরও রাস্তা না। আমার অনেক বয়স হয়েছে, কোনোদিন দেখা হয়নি। এত চমৎকার একটা বৌদ্ধ বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে।
যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য, আমাদের সেটা হয়ে ওঠেনি। আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ, সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে। তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী, আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস। শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খণ্ডিত অ্যাটিটিউড। এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ। সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা, এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম। এবং আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানেও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এবং অত্যন্ত মনোমুগ্ধকর, হৃদয়ে আকর্ষণ করে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা সবাই বয়স্ক মানুষ, আমার খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে করতে পারি না কেন? তারাই তো এটাকে ধারণ করবে, আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম। আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না, বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদের নিয়ে আসা, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। সম্প্রতি চীন গিয়েছিলাম, প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে চীনে গিয়েছে, সেগুলো তাদেরকে বলছে, কিন্তু নিজে আর কোনোদিন অতীশ দীপঙ্করের বাড়িও যায়নি, তার অবদানের সম্বন্ধে কারো খোঁজ খবরও নিই নাই। শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে, সেগুলো সংগ্রহ করার কথা বলেছি। এই যে দুরকম ভূমিকা, নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল, চীনের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে, অতীশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে। তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না, এই ইতিহাস তো সগৌরবে তুলে ধরার ইতিহাস। আমাদেরই মানুষ, আমাদেরই পাড়ার মানুষ। তখন তো এত যানবাহনও ছিল না, কিছুই ছিল না। কিভাবে এত কিছু পার হয়ে হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল, সে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করলো, আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে। আজকে যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেই ইতিহাসেরই তো অংশ এটা। কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে, যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে, তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত। এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি, যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে, এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে। আমি দেখি নেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি। কাজেই সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন। আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল, যাতে করে যুগ যুগ ধরে যখনই
এই সম্প্রতি ভবনে আসবে, যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কি চমৎকার ভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে পুরো জিনিসটাকে। আজকে আরেকটা জিনিস হলো, এটা তো অভিভূত হলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম। আরেকটা করলাম যে যেদিকে তাকাই সব চাটকার লোক, ঢোকা অব্দি দেখছি চাটকার লোক। তো বুঝতে পারছি বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম। তোমরা ভালো আছো নিবি এখন? আর বারবার হতে থাকে না সারিয়ে হতা হই, নইলে তারা মন বইত না। তো খুব খুশি হলে মনের আল্লাহ দেখো ভবিষ্যতে যে এন সুন্দর জিনিস হয়, ওনারা যে কোনো সময় কুয়াশা লইয়া রাইত পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধব লইয়া আইতে পারিবেন, এই লেখান জায়গা এখন ব্যাকুনের বলে ব্যাকুনের লইয়া মারা ব্যাকুনের সময় কুয়াশা লইয়া এই জাগান করবে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে হতেও দিলেও তো না, এন জিনিস গ্রহণ করতে টানিয়ে নুন করিবে ব্যাকুনের কুয়াশা লইয়া যেন টানিয়ে। তো খুব খুশি হলাম আজ ব্যাকুনের দেখা হয়ে গেল কই। আর একখান লিখিত বক্তব্য আছে অনরারে পড়ে দিই। এক্সেলেন্সিজ, সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। বাংলা নববর্ষের প্রাক্কালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাচ্ছি। আমরা করে ফেলেছি কিন্তু এর মধ্যে। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধির শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। মহামানব গৌতম বুদ্ধ বিশ্ব মানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেছিলেন। বৌদ্ধ ধর্ম জীবজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে। মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না, এমনকি ক্ষুদ্র জীব থেকেও বঞ্চিত করতে পারি না। এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরণ্য এক মহাপণ্ডিত। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে দিয়েছিলেন সে মহাচীনের তিব্বতে। চীনে এখনো তাকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। বৌদ্ধ ধর্মের নিদর্শন, স্থাপনা, ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় উপস্থিতি, আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। আজকে আমি যেখানে আছি, এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল। এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট
বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বৌদ্ধ বিহার। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক, বিশ্বে শান্তি বিরাজ করুক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও সালাম ও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। মহান আল্লাহ আমাদের সহায় হন।